প্রিয়াকে বাঁচিয়ে জ্যাকিকে চড় মেরে উচিত শিক্ষা দিল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী তো অরুণাবর মুখোশটা সবার সামনে খুলে দিয়েছে, কিন্তু অরুণাব চালাকি করে মিহিরকেই ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করে। আর অরুণাবর এই প্ল্যান থেকে মিহিরকে বাঁচাতে মোক্ষম চাল দেয় শ্যামলী। শ্যামলী বুঝিয়ে দেয় সবাইকে মিহির না, দোষ যদি কেউ করে থাকে তাহলে অরুণাব করেছে। এরপরই সূর্য বলে, অরুণাব, মাংসর এইরকমভাবে দোকান চেঞ্জ হলো কেন? মিহির কি বলছে? বিকাশের থেকে তুই নাকি মাংস নিচ্ছিস, তো সেটা আমাদেরকে বলিসনি কেন? এরপরেই ফণী দাদু বলে, সেটাই তো অরুণাব, তুমি এইরকমভাবে একজনের ভাত মারতে পারো না, সেই অধিকার কিন্তু তোমার নেই, এই কথাটা কান খুলে শুনে রাখো। অরুণাব বলে, কিন্তু দাদু, তোমরা আমাকে ব্যবসার দায়িত্ব দিয়েছো, কোথায় ছোটোখাটো কিছু চেঞ্জেস করব সেটা সবসময় যদি তোমাদেরকে বলতে হয়, তাহলে সেই দায়িত্বটা আমাদেরকে না হয় নাইবা দিলে। এরপরেই ফণী দাদু বলে, এই বিজনেসটা ফ্যামিলি বিজনেস, এটা তোমার একার বিজনেস নয়। আমি আর মধু, আমরা দুজন মিলে অনেক লড়াই করে অনেক চেষ্টার পরে এই জায়গাতে দাঁড়িয়েছি। সেই বিজনেসের কোথায় ভালো হবে আমরা সবসময় সেই চেষ্টাই করব। বিজনেসের খারাপ হলে আমাদেরও খারাপ হবে, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। অরুণাব বলে, আমি সবটাই মনে রেখেছি দাদু, আমি তো কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আসলে আমি এখান থেকে এই মাংসটা নিচ্ছি কারণ ট্রান্সপোর্টের খরচাটা অনেক বেঁচে যাবে, তাই জন্য। বিকাশ ছেলেটা অনেক ভালো, ও ভালোই মাল দেয়, তাহলে এত আপত্তি কেন রয়েছে তোমাদের? আমি তো সেটাই বুঝতে পারছি না। দাদু তখন বলে, আর আমরা যেখান থেকে মাংস আনতাম সেই ছেলেটাও যথেষ্ট ভালো, আমরা মিহিরের থেকেও অনেক বেশি তাকে ভালো চিনি, অনেক বছরের সম্পর্ক, তুমি সেই সম্পর্কের কথা একবারও ভাবলে না? নিজে এরকম বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, আমাদেরকে জানাওনি পর্যন্ত, বুঝতে পারছো আমাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। অরুণাব বলে, সবটাই বুঝতে পারছি দাদু, কোথাও একটা ভুল হয়ে গেছে। এরপরই সূর্য বলে, তুমি ওই মাংসের দোকানের লোকটাকে খবর দাও, আমি ওনার সাথে কথা বলতে চাই। অরুণাব ফোন করে বলে দেয় কি করতে হবে। এরপরেই সেই বিকাশ চলে এসেছে। আর তখনই দাদু বলে, তুমি জানো 15 কেজি মাংস নেওয়া হয়েছিল তোমার থেকে, 5 কেজি মাংস কম আছে, 10 কেজি মাংস এসেছে, কেন বলো তো? বিকাশ তখন বলে, এই শুনুন, আউফাও কথা বলবেন না, ঠিক আছে? আমি 15 কেজি মাংসই দিয়েছি, মাঝখান থেকে মাংসটা কোথাও উদয় হয়ে গেলে সেটা নিশ্চয়ই আমার দোষ না। আমাদেরও কিন্তু ইউনিয়ন আছে, ইউনিয়নকে বলে না আপনাদের এই ক্যাটারিংয়ের বিজনেস পুরো চটকে দেবো, এই আমি বলে দিলাম। তখন অনিকেত মনে মনে বলে, এত খারাপ খারাপ কথা বলে যাচ্ছে, সবই হজম করতে হচ্ছে, ঠিক আছে, আমিও দেখতে চাই উনি কত কিছু বলতে পারে। এরপরেই বিকাশ চলে যায়। তখনই অনিকেত বলে, যা হবার হয়ে গেছে, পুরনো যেখান থেকে মাংস নেওয়া হতো সেখান থেকেই হবে নাকি? বাবা, আমাকে ক্ষমা করে দাও, তুমি ভেবেছিলে আমরা ঠিক মতন দায়িত্ব নিতে পারবো, কিন্তু আমরা কেউই দায়িত্বটা নিতে পারলাম না। সূর্য তখন বলে, বাবা, আমি বলছিলাম যে কিঞ্জল, অরু, অনিকেত এদের সবার ওপর দায়িত্ব দিয়ে ভেবেছিলাম নিশ্চিন্ত হব, কিন্তু সেই উপায় আর নেই, ব্যবসার হালটা আমাকেই ধরতে হবে। তখন বাবা বলে, দেখ, তুই যেটা ভালো করবি সেটাই কর, তাতে আমাদের কারোরই কোনো আপত্তি নেই, কি তাই তো? সবাই তখন বলে, একদমই তাই, যেটা ভালো হবে সেটাই করাটা উচিত। শ্যামলী মনে মনে বলে, যাক বাবা, অবশেষে মিহির দাদা বেঁচে গেছে, আর কোনো চিন্তা নেই। অনিকেত নিজের ওয়ালেট থেকে কিছু পয়সা বার করে দিতে চায় মিহিরকে। মিহির তখন বলে, না না, আমার টাকা পয়সা লাগবে না, আমার কিচ্ছু চাই না। এরপরেই দাদু তখন বলে, মিহির, তোমাকে আমরা বিশ্বাস করি, ভরসা করি, তাই এবারের মতন ক্ষমা করে দিলাম তোমায়। মিহির তখন বলে, থ্যাংক ইউ, আপনারা সবাই এভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে নির্দোষ বলে ভেবেছেন, এর থেকে ভালো কিছু আর চাই না। আমি সত্যিই কোনো অন্যায় করিনি, তবে ম্যাডাম আজকে সত্যিটা বলায় অনেক সত্যিই সামনে আসলো, ভাগ্যিস পুরো পরীক্ষাটা করা হয়েছিল, সেই জন্যই প্রত্যেকবার মাংসটা এইভাবে কম পড়ছিল। তখনই সূর্য বলে, একদমই তাই, অনেক বড়ই একটা অঘটন ঘটতে পারত। তখনই অনিকেত বলে, কাল যখন শ্যামলী রান্না করতো নিশ্চয়ই কম হতো, আর আমি শ্যামলীকেই ভুল বুঝতাম। না না, শ্যামলীকে ভুল বোঝাটা এবারে বন্ধ করতে হবে, শ্যামলী কোনো অন্যায় করতেই পারে না, এটা আমাকে বুঝতে হবে। অরুণাব তখন বলে, শ্যামলী, তুমি যে অন্যায়টা আজকে করলে, এবার দেখো তোমাকে কীরকম শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করি। এরপর স্যান্ডিকে ফোন করেছে আর বলে, শোন, আলিপুরদুয়ারে যাবি, সেখানে শ্যামলী মালাকারের ভাই
সুবল মালাকার থাকে, আর তার সাথে কথা বলবি বলে আমি যেই ফোন নাম্বারটা দিতে বলছি সেই ফোন নাম্বারটা দিবি, বুঝলি? আর একটা ছবিও আমি পাঠিয়ে দিচ্ছি। তখনই স্যান্ডি বলে ঠিক আছে দাদা। এদিকে শ্যামলী তো খুব খুশি হয়েছে আর বলে যাক, অনেক বড় একটা বিপদ কাটলো। এবারে আমাকে সমস্ত প্রস্তুতি নিতে হবে, কারণ হাতে বেশি সময় বাকি নেই। এদিকে প্রিয়া তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে। আর একটু এগিয়ে গেলেই চলে যেতে পারতো, কিন্তু জ্যাকির জন্য যেতে পারছে না। তখনই বান্ধবী বলে কিরে যাবি না? প্রিয়া বলে ওই দেখ গেটের সামনে জ্যাকি দাঁড়িয়ে আছে, ও গেলেই আজকে আমাকে বলবে ওর ভালোবাসায় আমাকে হ্যাঁ বলতে হবে, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। ডিএসপি ছেলে বলে আমি কিছু বলতেই পারছি না। বান্ধবী বলে তুই এত নরম মনের বলেই ও তোকে পেয়ে বসেছে। এরপরে শ্যামলীকে ফোন করবে বলে ঠিক করেছে প্রিয়া দিদি, আর ফোন করে শ্যামলীকে বলে শ্যামলীদি জানিস তো ওই ছেলেটা আবার আমার পিছনে লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ডিএসপি ছেলে বলে কিছু বলতে পারছিলাম না, এখন তো দেখছি ওর সাথে আমি পেরে উঠছি না। শ্যামলী বলে চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দেয়। তারপরেই মনে পড়েছে এই মরেছে, আমি তো প্রিয়া দিদির কলেজটা চিনি না, যাব কি করে? একবার যাই, গিয়ে স্যারের সাথে কথা বলি। গিয়ে দেখে স্যারও নেই, প্রতিম দাদাও নেই, আর বড়বাবুও নেই। কি করবে কিছুই বুঝতে পারে না। তার মধ্যেই রোহিণী আসছিল। প্রিয়ার কথাটা রোহিণীকে খুলে বলে শ্যামলী, আর রোহিণী তখন বলে কি বলছো শ্যামলী, আমার বোনের দিকে হাত বাড়ানো? চলো তো ওকে গিয়ে আজকে জব্দ করে দিই বলেই দুজন মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে শ্যামলীর ভাই সুবল মালাকার যখন এসে পৌঁছায়, স্যান্ডি তখন বলে ও দাদা এ নিন, এই ফোন নাম্বারটা রাখুন তো, এই নাম্বারে ফোন করে কথা বলে নিন। সুবল বলে এই মরেছে, এটা আবার কার নাম্বার? এরপর ফোন করেছে অরুণাভ বলে আমি আপনার শুভানুধ্যায়ী। সুবল তখন বলে তো আমি কি করব? অরুণাভ বলে তোমার জামাইবাবু অনিকেতের সাথেই তো শ্যামলীর বিয়ে হয়েছে তাই না? শুনলাম অনিকেত নাকি এখন তিস্তা বলে একটা মেয়েকে খুব ভালোবাসছে, তোমার দিদির কপাল কিন্তু পুড়ল। কথাটা শোনার পরেই চমকে গেছে সুবল। আর এরপর অরুণাভ ফোনটা রেখে দেয় আর বলে এবারে শ্যামলীকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। সুবল মনে মনে ভাবে না, এইরকমভাবে তো করলে হবে না, কালকেই আমি দিদির কাছে যাব। এদিকে প্রিয়াকে ধরেছে আবারও জ্যাকি আর বলে কি রে, আমি যে তোকে ভালোবাসার কথা বললাম তুই তো হ্যাঁ বললি না, দেখ হ্যাঁ কিন্তু তোকে বলতেই হবে, না আমি কোনোভাবেই শুনবো না। এরপর সবাই জড়ো হয়ে যায়। প্রিয়া তখন বলে কি করছিস জ্যাকি, আমি তো বলছি আমি তোকে ভালোবাসি না, তারপরেও কেন আমায় জোর করছিস? এরপর একটা গোলাপ ফুল জোর করে হাতে দিতে চায়। তখনই শ্যামলী এসে বলে এই ছেলে, তোমার সাহস তো কম না, ও তো বলছে ও তোমাকে ভালোবাসে না, তাহলে তুমি কেন জোর করছো? তার মধ্যেই জ্যাকি বলে বাবা আপনি কে ম্যাডাম? শ্যামলী বলে আমি ওর বাড়ির লোক। রোহিণীও এসেছে আর বলে প্রিয়া যখন তোমাকে ভালোই বাসে না তাহলে জোর করছো কেন? তখন জ্যাকি বলে ঠিক আছে আমি আর প্রিয়াকে জোর করব না, কিন্তু ম্যাডাম রোহিণী আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি, আপনার এই চাউনি আমার খুব ভালো লেগেছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে পারেন, আপনাকে এই গোলাপ ফুলটা নিতেই হবে। আর যখনই রোহিণীকে জোর করতে যায় শ্যামলী ঠাস করে এক চড় মেরে দিয়েছে আর বলে এটা পড়াশোনার জায়গা, এখানে পড়তে এসেছো নাকি এই সমস্ত অসভ্যতামি করতে এসেছো? দাঁড়াও তোমাকে জব্দ করব, তোমাদের স্যার কোথায় বসে? প্রিয়া দিদি আমাকে নিয়ে চলো তো। এরপর জ্যাকির ঘাড় ধরে রীতিমতো নিয়ে যাচ্ছে শ্যামলী।